গ্লোবাল ফেনোমেনা। যারা চেক করতে পারে তারাই হচ্ছে পলিটিক্সে কন্টিনিউ করে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ যেমনটি আমি সূচনাতেই বলছিলাম, 2/3 মেজরিটি অভিশাপ আবারও যেন ভোগ করতে না হয় এমন মন্তব্য করেছেন বদিউল আলম মজুমদার। কার্স অফ 2/3 মেজরিটির উদাহরণ হিসেবে 1973, 2001 এবং 2008 সালের নির্বাচনের পরবর্তী পরিস্থিতি তুলে ধরেন তিনি, এবং তিনি বলেন আমাদের এই ইতিহাসে শিক্ষা নিতে হবে যে আবারও যেন 2/3 মেজরিটির ওই অভিশাপ কাউকে ভোগ করতে না হয়। প্রশ্ন হলো, সংখ্যাগরিষ্ঠতা কি সত্যি অভিশাপ নাকি এটি প্রয়োগের উপর নির্ভর করে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে এটা এই মেজরিটেরিয়ান কস পলিটিক্যাল সায়েন্সে যেটা বলে আর কি, যে এটা শুধুমাত্র আমাদের দেশের কনটেক্সটই ক্ষতিকর সেটা না। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও আমরা দেখেছি যে আপনার যখন ল্যান্ডস্লাইড মেজরিটি নিয়ে সরকার গঠিত হয় তখন তারা রিপিটিভলি আপনার জনগণের মতামতকে অগ্রাহ্য করতে চায়, পাবলিকের সমালোচনাকে নিতে পারে না, তারপরে গণমাধ্যমের মুখোমুখি হতে চায় না, ডেমনস্ট্রেশন, মিছিল, মিটিংকে তোয়াক্কা করে না এগুলোকে। এবং এটা ধরেন আমরা যখন ছাত্র জীবনে আমরা যখন লন্ডনে পড়তে যাই আমরা দেখেছি 97 সালে আপনার টনি ব্লেয়ার ল্যান্ডস্লাইড মেজরিটি নিয়ে আপনার লেবার হিস্ট্রিতে রেকর্ড ব্রেক করে ক্ষমতায় আসে, এবং তারপরের বারও সে জিতেছে, পরপর 2 টার্ম আরো জিতেছে, কিন্তু তার ল্যান্ডস্লাইড ছিল না। তো এই যে ক্রমান্বয়ে ল্যান্ডস্লাইড কমে যাওয়া, এরপরে আমরা দেখেছি যে 2010-এ ক্যামেরন গভর্নমেন্টও ল্যান্ডস্লাইড নিয়ে এসেছিল। এখনো লেবার গভর্নমেন্ট অনেক দিন পরে আবার ক্রেমারের গভর্নমেন্ট নতুন করে আবার হচ্ছে যে ল্যান্ডস্লাইড নিয়ে এসছে, এবং খুবই আনপপুলার হয়ে গেছে। আপনার গভর্ন করতে পারছে না, মাইনরিটি ইস্যু, ইমিগ্রেশন, ইকোনমি, এগুলো সবকিছু মিলে বেশ ঘোজামিলের মধ্যে আছে, এবং ধারণা করা হচ্ছে যে তারা এখন লোকাল ইলেকশন আসতেছে মে মাসে, সেখানে তারা খুব ভালোভাবে পরাজিত হবে, এবং তারা এখন রেটিংয়ে 3rd হয়ে গেছে। এবং খুবই ছোট ছোট নতুন দল, আপনার খুবই রাইট উইং, নাইজেল ফারাজ অথবা গ্রিন পার্টির মতো ছোট ছোট দলের কাছে তারা হয়ে যাচ্ছে, কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে। তো এইটা শুধুমাত্র বাংলাদেশের প্রশ্ন না, মেজরিটেরিয়ানের ইস্যুটা আসলে একটা গ্লোবাল ফেনোমেনা, এবং এটা সম্ভবত যে আপনার মানুষের যে চরিত্র, ইনহারেন্ট ক্যারেক্টারের সাথে জড়িত। দেখবেন যে যদি অতি সুন্দর হয়, অতি স্মার্ট হয়, অতি ধনী হয়, অতি মেধাবী হয়, এই জিনিসগুলো যেটা করে সেটা হচ্ছে মানুষকে প্রচন্ড আত্মম্ভরি বানিয়ে দেয়, অহংকারী করে দেয়। পলিটিক্যালিও তাই হয়। এখন এইটাকে যারা চেক করতে পারে তারাই হচ্ছে পলিটিক্সে কন্টিনিউ করে, কিন্তু অধিকাংশ জায়গায় আমরা দেখেছি আমাদের কনটেক্সটেও এবং অন্যান্য জায়গার কনটেক্সটে যে এই ল্যান্ডস্লাইডটা দেশের জন্য ভালো হয় না। পলিটিক্যাল পার্টিগুলো এই ক্ষমতার মোহে, দম্ভে আপনার ওই ছানি রোগের আক্রান্ত হয়ে যায়, ক্ষমতার ছানি পড়ে যায় চোখে। তখন সে আর বুঝতে পারছে না যে আসলে এই মেজরিটেরিয়ান পজিশনটা তার জন্য প্রতিদিন কিভাবে অভিশাপ হয়ে চলছে। তাই মজুমদার সাহেবের কথার সাথে আমি একমত, এবং এইটা এখন আমরা তো প্রতিদিন দেখতে পাচ্ছি পার্লামেন্টের বাইরে বিএনপি লিডারশিপ যেই কাজগুলো করছেন, এই কাজগুলো যে তার রাজনীতিকে অপ্রাসঙ্গিক করে দিচ্ছেন দিনে দিনে, এটা যে তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা, স্বপ্নগুলোকে চুরমার করে দিচ্ছে, এবং এই ঠিক একই কারণে বিএনপির লিডারশিপের উপরে যে আস্থাহীনতার সংকট ছিল, যে কারণে সাধারণ মানুষ আওয়ামী ফ্যাসিবাদের আমলে 17 বছরে তার নেতৃত্বে সাড়া দেয় নাই, তার ডাকে রাস্তায় নামে নাই, সেই জিনিসগুলো সে নিজের কাজ এবং কথা দিয়ে এখন বারবার প্রমাণ করছে। এবং আওয়ামী লীগের আমলে আপনি দেখেছেন যে সংবিধানের দোহাই দিয়ে কাজগুলো করা হয়েছে। প্রত্যেকটা মেজরিটেরিয়ান গভর্নমেন্ট দেখবেন একই কাজগুলো করেছে, প্রত্যেকবার বলা হয়েছে সংবিধানের দোহাই দিয়ে। আপনি দেখবেন 2001-এ যখন আপনার বিএনপি জামাত জোট ক্ষমতা আসলো মেজরিটি ল্যান্ডস্লাইড মেজরিটি নিয়ে, দেখবেন যে বিচারপতিদের বয়স বাড়ানো, কে এম হাসান সাহেবকে কেয়ারটেকারের চিফ করবেন, এরপর এটা নিয়ে যে সংকটটা ক্রিয়েট করেছে সেটা এরশাদ সাহেবকে গ্রেফতার করা এবং লিডিং টু 111। তো এই যে একটা সংকটের মধ্যে তারা পড়েছে, যে সংকটটাকে তারা মানে শুধু মেজরিটেরিয়ান পাওয়ার দিয়ে তারা ডিল করতে চেয়েছে, যে আমার কাছে 2/3 মেজরিটি আছে, আওয়ামী লীগ মানে মানলে মানলো, না মানলে নাই, আমরা পাত্তা দিব কেন। এবং এক্স্যাক্টলি 2008-এ তাই হয়েছে। হাসিনা আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করবে এমন কোনো ম্যান্ডেট তারা 2008-এ জনগণের কাছ থেকে নেয় নাই। না নিয়ে তারা 2010-11-তে এসে কমিটি করে খায়রুল হকের সুপ্রিম কোর্টের ঘাড়ে বন্দুক রেখে তারা এটা বাতিল করে দিল। দিয়ে সিম্পলি তারা যেটা মাথায় চিন্তা করেছে, আমার এত ম্যাসিভ ল্যান্ডস্লাইড আছে যে আমার কাউকে পাত্তা দিতে হবে না, তোয়াক্কা করতে হবে না। এবং এখন এক্স্যাক্টলি বিএনপি গভর্নমেন্ট সেটা করছে আর কি, যে আপনার সে তো গণভোট যে মানবে না, এই যে 20টা গুরুত্বপূর্ণ সংস্কার কেন্দ্রিক অধ্যাদেশ দেশে বাতিল করবে, এটা কি সিলেকশন ম্যানিফেস্টোতে জাতিকে বলেছিল যে আমি গত নভেম্বরে গণভোট অধ্যাদেশ বাতিল করে দেবো, এটা আমি র্যাটিফাই করব না, অথবা এটা হেফাজতও করব না,
এবং এই যে নতুন 20টা আমি নতুন করে বাতিল করছি এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যেগুলো পার্লামেন্টে উঠাবে না, যে আমি কি ম্যান্ডেট নিয়েছি, সে কি ম্যান্ডেট নিয়েছে, নেই তো, এটাও বলে নাই যে আমি এটার সাথে একমত না, শুধুমাত্র ওয়েট করেছে যে কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি নাগরিক সমাজেও কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা না, হচ্ছে, কেউ- বিশেষ কেউ- করে কেউ একমত বিচার না। বিভাগের স্বাধীনতা সংক্রান্ত অধ্যাদেশ বাতিল এবং গুম বিরোধী অধ্যাদেশ স্থগিত করাকে ভবিষ্যতের জন্য হুমকি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এই বিষয়টিতে সরকারের অবস্থানকে আসলে কিভাবে মূল্যায়ন করবেন? আমলাতান্ত্রিক জটিলতা নাকি সদিচ্ছার ঘাটতি?